দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। চমৎকার শট, প্রথম গোল হয়ে গেল। 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। রিপা আফিদার হ্যাটট্রিকে লঙ্কানদের জালে স্বাগতিকদের 1 ডজন গোল। মূল একাদশের 5 জনকে ছাড়াই জয় পাওয়ায় তৃপ্ত বাংলাদেশ কোচ। বড় জয়ও পা রাখছেন মাটিতেই, লক্ষ্য এখন শিরোপায়। নিউজিল্যান্ডে বর্ধিত কোয়ারেন্টাইন সেশনে রুমবন্দি বাংলাদেশ দল। নতুন করে হয়েছে করোনা পরীক্ষা, নেগেটিভ এলে অনুশীলনে নামবে টাইগাররা। ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হতো। দেশের ক্রিকেটে বিদেশি কোচদের একচ্ছত্র আধিপত্যের জন্য দায়ী বোর্ড। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, মন্তব্য মাশরাফির। এবং স্বাধীনতা কাপের শিরোপা জেতায় ফুটবলারদের 25 লাখ টাকা পুরস্কার ঘোষণা আবাহনী কর্তৃপক্ষের। দলে নতুন ফুটবলারদের সংযোজন ও টিম গেমের কারণেই এসেছে শিরোপা। সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন ফুটবল ফেডারেশনের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আজ অনেক খুশির একটা দিন আসলে বলা যায়, কারণ শ্রীলঙ্কাকে আমরা দেখেছি বাংলাদেশ 12-0 গোলে হারিয়েছে। এত বড় একটা জয় আসলে কি বলবেন, কেমন লেগেছে? এটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে আপনারা দেখবেন যে শ্রীলঙ্কার এগেনস্টে ইন্ডিয়া 5 গোল করেছে, নেপাল 6 গোল করেছে, কিন্তু আমরা 12 গোল করেছি। অবশ্যই কারণ এই গোলের মাধ্যমে আমরা যেটা হলো যে এই গোটা টুর্নামেন্টে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন এবং অনেক ব্যবধানে। আচ্ছা, তো বাংলাদেশ আসলে এখন সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে। তো মানে কেমন লাগছে যে ফাইনালে এখন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও? অবশ্যই ভালো। এখানে এটা বলার আগে আপনাকে আমার একটু বলতেই হয়, এই লেভেলে কিন্তু বাংলাদেশের ধারাবাহিক সাফল্য একদম শুরু থেকেই। আমি যদি আপনাকে একটু বলি, এতগুলো সাফল্য যে আমাকে দেখেই বলতে হবে। জি জি বলেন। দেখুন, সাব আন্ডার 18 2018 বাংলাদেশ চ্যাম্পিয়ন, সাব আন্ডার 15 2017 বাংলাদেশ চ্যাম্পিয়ন, সাব আন্ডার 15 2018 এবং 19 বাংলাদেশ রানার আপ, জকি কাপ আন্ডার 15 বাংলাদেশ চ্যাম্পিয়ন, এএফসি সাউথ সেন্ট্রাল জোন আন্ডার 15 2015-2016 বাংলাদেশ চ্যাম্পিয়ন, বঙ্গমাতা আন্ডার 19 ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বাংলাদেশ। মানে এই লেভেলে বলা যায় বাংলাদেশের ফুটবলের নারীদের সাফল্য ধারাবাহিকভাবে হয়ে আসছে। এটার কন্টিনিউয়েশন একদম ধারাবাহিক। তো এই সাফল্যের পেছনের কারণটা জানতে চাচ্ছি। এই সাফল্যের পিছনের কারণ হচ্ছে আমরা একটা লং টার্ম ওদেরকে একটা ট্রেনিংয়ের মধ্যে রেখেছি, এবং এটা শুরু করেছি আমরা 2012 সাল থেকে। কন্টিনিউয়াস ট্রেনিং, কন্টিনিউয়াস প্রতি বছরই আমাদের একটা ট্যালেন্ট হান্ট হয়, সেখান থেকে প্লেয়ারদেরকে প্রত্যেক বছরই আমরা ক্যাম্পে নিয়ে আসি। এখন আমাদের ডরমেটরিতে 70 জন প্লেয়ার আছে। এটার কন্টিনিউয়েশন চলেই আসছে। এই যে ওদের ধারাবাহিক নার্সিং করা হচ্ছে এবং অনেক ডিসিপ্লিনের ভিতরে ওদেরকে রাখা হয়, সবকিছু মিলে মানে পুরোটা ক্যাম্প আসলে বাফুফে ভবনেই দেখা গেছে যে নারীদের একটা আলাদা আবাসিক ক্যাম্প করা হয় এবং দীর্ঘ সময় ধরে চলছে। এই পরিকল্পনা আপনি বলছেন যে 12 থেকে চলে আসছে। তো এর মাঝখানে আসলে দেখেছি অনেক এইজ লেভেলে যদিও সাফল্য আছে, কিন্তু সিনিয়র লেভেল বা জাতীয় পর্যায়ে দেখা গেছে যে সাফল্যের ধারাবাহিকতাটা একটু কম তুলনামূলকভাবে। সেক্ষেত্রে আসলে কারণটা কি? আমি আপনাকে বলি, বাংলাদেশের মহিলা ফুটবল ভেরি ইয়াং। আপনি বলতে পারেন কাজী সালাউদ্দিন যখন থেকে প্রেসিডেন্ট 2008 থেকে, আজকে যে মহিলা ফুটবল আপনি দেখতে পাচ্ছেন সেটা 2008 থেকে। 2008-এ উনি যখন প্রেসিডেন্ট হলেন, আমি তখন উইমেন্স উইংয়ের ডেপুটি চেয়ারম্যান ছিলাম, এবং আমরা মনে আছে 2009-এ আমরা প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে। এটা আমাদের কোনো প্লেয়ার ছিল না, কোনো টিমও ছিল না, কিচ্ছু ছিল না।
2009-এ আমরা একদম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করে ট্যালেন্ট হান্ট করে একটা টিম করে আমরা এসএ গেমসে পার্টিসিপেট করি এবং ব্রঞ্জ পাই, এই শুরু হয়। তো সেদিক থেকে যদি দেখেন ইন্ডিয়ার ফুটবল 50 বছরের উপরে নারী ফুটবল, নেপালও তাই। তো সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবল তো একদম ভেরি ইয়াং, অল্প সময়ের মধ্যে। তো আপনাকে যখন আপনি একটা সিনিয়র টিম তৈরি করবেন, সিনিয়র টিম তো মানে বড় মেয়েদের নিয়ে এসে দাঁড় করিয়ে দিলেই খেলতে পারবে না, মানে এজ লেভেল থেকে শুরু করতে এজ হবে। লেভেল থেকে শুরু করতে হবে। আজকে আমার যে মেয়েরা আন্ডার-20 আন্ডার-19 আসছে, ওরাই আফটার 4-5 ইয়ার্স ওরা একটা ম্যাচিউর ন্যাশনাল টিম হবে, তখন ওইটা স্ট্রং ন্যাশনাল টিম হবে। এই মাসের 25 তারিখে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু করব, সেখান থেকে আমি প্লেয়ার ট্যালেন্ট হান্ট করব, সিনিয়র প্লেয়ার। বাট আমি জানি তারা কখনোই সিনিয়র টিম তাদেরকে দিয়ে তৈরি করা সম্ভব না। বাট যেহেতু আমাকে করতে হবে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তাই আমি করছি। কারণ আপনি আমাদের মেয়েদেরকে দিনে 5 টাইমস 6 টাইমস ট্রেনিং করতে হয়। এই ট্রেনিং ওরা কখনোই নিতে পারবে না। আমাদের সিনিয়র মেয়েরা তো ছিল, সাবিনার ব্যাচের সবাইকেই আমি ডেকেছিলাম এই ক্যাম্পে। তারা 1 মাস 3 মাস 4 মাস থেকে সব ভেঙে গেছে, শুধুমাত্র সাবিনা কন্টিনিউ করছে। তো এই ট্রেনিং ওরা নিতে পারবে না, কারণ এই ট্রেনিং না করলে ওই লেভেলে 90 মিনিটস একই রিদমে খেলতে পারবে না। সো দ্যাট আমাকে এজ লেভেল থেকেই নিয়ে আসতে হবে এবং কন্টিনিউয়াস নার্সিং করে যখন ওরা ম্যাচিউর হবে তখন একটা ম্যাচিউর। মানে আপনি বোঝা যাচ্ছেন যে এজ লেভেলে এখন যারা মানে পার্টিসিপেট করছে বিভিন্ন টুর্নামেন্টে কিংবা এখন যারা ভালো করছে লাইক অনূর্ধ্ব 19-এর মতো দলগুলো, সেই প্লেয়ারগুলো কি আগামীতে আমরা ন্যাশনাল লেভেলে দেখবো কিনা, কিংবা সম্ভাবনা কত বছর পর আসলে সেটা? আপনি এখন থেকে 4 বছর ম্যাক্সিমাম 4 বছর পরেই আমার একটা পরিপূর্ণ স্ট্রং ন্যাশনাল টিম হবে। কারণ এখন আমার মেয়েরা টেকনিক্যালি অনেক বেশি ডেভেলপ, বাট ফিজিক্যালি কিন্তু অনেক পিছিয়ে, কারণ বয়সের সাথে তো ফিজিক্যাল ডেভেলপমেন্ট আসবে। হ্যাঁ, তো ওই যে জাতীয় পর্যায়ে যখন খেলা আসে তখন কিন্তু মূল দলগুলো বা প্রতিপক্ষ যারা আসে এশিয়ান লেভেলের বলেন কিংবা আমরা যদি এশিয়ান লেভেলের কথাই বলি, প্রতিপক্ষের যে প্লেয়ারগুলো আছে তাদের কিন্তু হাইট বলেন কিংবা সব দিক থেকে কিন্তু তারা অনেক এগিয়ে বাংলাদেশের ফিটনেসের দিক থেকে যদি আমরা বলি, কিংবা সেই দিক থেকে আসলে ওইরকম বাছাই করে আনার মতো প্লেয়ার আপনারা পেয়েছেন কি না? অফকোর্স আমাদের প্লেয়ার আছে, এবং আমি তো বললাম আজ থেকে 4 বছর পরে আপনি দেখতে পাবেন আমাদের একটা স্ট্রং সিনিয়র ন্যাশনাল টিম তৈরি হবে যেটা ওই লেভেল ফাইট করবে। স্কিলের ব্যাপারটা যেটা বলছিলেন, যে এখন যে স্কিলগুলো আছে আন্ডার-19 বলেন কিংবা এইচ লেভেলের যে প্লেয়ারদের আছে স্কিল কিংবা টেকনিক্যাল বিষয়গুলো বা ট্যাকটিক্যাল বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি আমি বলি সেটা এইচ লেভেল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত যাতে একইভাবে থাকে, কিংবা এখন যেভাবে পারফরমেন্স করছে তারা সেটা মানে সিনিয়র লেভেলে যাওয়ার পরও একইভাবে থাকবে, কিংবা এখন যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা একই রকম থাকবে, সেটার জন্য আপনাদের কোনো মানে পরিকল্পনা আছে কিনা? পরিকল্পনা একটাই, আপনার কন্টিনিউয়াস একই ট্রেনিংয়ে তাকে রাখতে হবে, একইভাবে নার্সিং করতে হবে এবং অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হবে। এবং আমরা তো অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি না, কারণ ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো ওইটা যত বেশি করতে পারবো তখন মেয়েরা আরও বেশি ডেভেলপ করে যাবে। সেটা আসলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কথা বলছিলেন, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আসলে ফিফার কাছ থেকে কি আপনারা পাচ্ছেন না সেরকম পর্যায়ে, বা এর মানে পাওয়ার জন্য আসলে আপনাদের যে করণীয় সেগুলো আসলে করা হচ্ছে কিনা? আচ্ছা দেখুন, ফুটবল হচ্ছে এমন একটা খেলা যেটা সারা পৃথিবীর নাম্বার 1 গেম। ফুটবল খেলে 211টা দেশ, এটা অনেক বড় গেম। এখানে যদি আপনি কোনো জায়গা করতে চান আপনাকে ওই লেভেল থেকে ফাইট করতে হবে। আপনি শুধু এশিয়ান লেভেলেই যান, আপনি চায়না, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে যদি আপনি ফাইট করতে যান আপনাকে অনেক বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে হবে। কোনো দেশের ফুটবলেই গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া ফুটবল হয় না। ফুটবল আমরা বাংলাদেশে ফুটবল করি কি দিয়ে? স্পন্সর জোগাড় করে আমরা কোনো রকমভাবে সার্ভাইভ করি, এইভাবে ফুটবল হয় না। ফুটবলের জন্য গভর্নমেন্টের বাজেটে থাকতে হবে ফুটবলের জন্য খাত, এবং সেই টাকাটা দিয়েই কিন্তু ফুটবল করতে হবে। এই যে আজকে নেপাল বলেন, ভুটান বলেন, প্রত্যেকটা ছোট দেশগুলোর কথাই আমি বলছি, প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের টাকায় ফুটবল চলে, আমরা চলি স্পন্সর জোগাড় করে। ঠিক আছে, তা গভর্নমেন্টের বাজেটে এটার জন্য টাকা থাকতে হবে।
গভর্নমেন্টকে আগে আসতে হবে, তাকে সাপোর্ট করতে হবে, দেন আমরা বেটার কিছু করতে পারবো, আদারওয়াইজ না। কারণ আমাদের জায়গা থেকে আমরা যতটুকু জোগাড় করতে পারছি, বিশেষ করে আমি বলবো আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের কথা, সে তার নেম ফেম বিক্রি করে যতখানি স্পন্সর জোগাড় করেন, সেটা দিয়ে অ্যাকচুয়ালি ফুটবল ফেডারেশন রান করে। কিন্তু এইভাবে ফুটবলের ওই লেভেলে যাওয়া সম্ভব না। আমরা আবারও আপনার কাছে ফিরছি, তার আগে একটি প্রতিবেদন দেখে নিচ্ছি। মূল একাদশের 5 জনকে বিশ্রাম দেওয়ার পরও বাংলাদেশের বড় ব্যবধানে জয় প্রমাণ করে নারী ফুটবলের পাইপলাইন অনেক সমৃদ্ধ, এমন মন্তব্য টিম ম্যানেজমেন্টের। তবে আপাতত পা মাটিতেই রাখতে চান দলীয় কোচ। ফুটবলাররা ভালো খেলেও মূল কাজ এখনো বাকি আছে বলে জানান গোলাম রাব্বানী ছোটন। সঠিক পরিকল্পনা কাজে দেয়, কাজ হচ্ছে তাই নারী ফুটবলেও। বয়সভিত্তিক পর্যায়ে ভালো করছে দল, অপেক্ষাটা এখন চমৎকার একটা জাতীয় দলের জন্য। ওরা একদিন সেই পথ আলো করবে, তার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। নারী ফুটবল এগিয়েছে, তরতর করে এগিয়ে যাচ্ছে অভিষ্ট লক্ষ্যে। দ্বিতীয় সারির দল নিয়েও প্রতিপক্ষকে 12-0 গোলে বিধ্বস্ত করাই যে উজ্জ্বল দৃষ্টান্ত। ম্যাচের আগেই ঠিক করা হয়েছিল গেম প্ল্যান, ভান্ডারের রসদ আছে বলেই এমন সাহসিকতা টিম ম্যানেজমেন্টের। আমাদের পাইপলাইনটা অনেক স্ট্রং, কারণ বেস্ট 11-এর 5 থেকে 6 জন খেলোয়াড় আজকে খেলে নাই। আজকে কিন্তু রেস্ট 11-এর খেলোয়াড় খেলেছে, তার মানে কি তাদের ফিটনেসটাও তো সেম ফিটনেস, তাদের কোয়ালিটি সেম, তাদের ক্যাপাবিলিটি সেম, তাদের অ্যাবিলিটি সেম, তারা সব কিছুই করতে পারে। এবং এটাই কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি। আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি ফাইনাল ম্যাচের জন্য। প্রতিটা ম্যাচেই বিভিন্ন ধরনের স্কিল এবং বিভিন্ন পাওয়ার ফুটবল খেলে আমাদের টিম এ পর্যন্ত এসেছে। হয়তো ইন্ডিয়ার সাথে আপনি বলবেন যে কয়েক মিনিট আগে গোল দিয়েছে, কিন্তু যত ম্যাচ খেলতেছে তত তাদের স্কিল এবং অভিজ্ঞতা বাড়তেছে। এবারের সাফে বাংলাদেশের উন্নতির গ্রাফটা দৃশ্যমান। প্রথম ম্যাচের তুলনায় পরের ম্যাচগুলোতে ক্রমান্বয়ে ভালো করেছে দল, এটা অবশ্যই স্বস্তি কোচের জন্য। তারপরও অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে নারাজ তিনি, কারণ আসল কাজটা তো এখনো বাকি। মেয়েরা ভালো ফুটবল খেলছে এবং আপনি জানেন যে এখানে 5 জন প্লেয়ার কার্ড বা আমাদের হলো রিকভারি, যেহেতু এই শর্ট টুর্নামেন্ট একদিন পর পর খেলা, অনেক প্লেয়ারই ছিল না। তো যারা আসছে তারা নিজেদেরকে প্রমাণ করছে যে আসলে তারাও তাদের সমসাময়িক খেলোয়াড়। মেয়েরা স্বাভাবিক যে ম্যাচটা, এই ম্যাচটাই আপনার খেলতে থাকবে। সুযোগ আপনার ইন্ডিয়ার এখানেও আসবে, সুযোগটা কাজে লাগাইতে হবে। আগামী 22 ডিসেম্বর ফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনি বলছিলেন যে আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গোলাম রাব্বানী ছোটন আসলে অনেকদিন থেকেই কিন্তু নারী দলের কোচ হিসেবে আছেন, তো তার অধীনে এই অর্জনগুলো আসলে আসছে বাংলাদেশ নারী ফুটবলে। তারপরও কি কখনো মনে হয়েছে বিদেশি কোচ থাকলে আরো হাই লেভেলের টেকনিক্যাল যে বিষয়গুলো বা ট্যাকটিক্সগুলো সেগুলো আরো ভালোভাবে নারী ফুটবলাররা জানতে পারতেন কিংবা শিখতে পারতেন? কখনো মনে হয়েছে কিনা বিদেশি কোচের? অ্যাকচুয়ালি মনে হয় না। এই কারণে আমাদের টিমের সাথে কিন্তু আমাদের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি আছেন, তো আমাদের হেড কোচ গোলাম রাব্বানী ছোটন, কিন্তু আমাদের পল স্মলির প্রেসক্রিপশনেই কিন্তু সব কিছু হয়। ট্রেনিং বলেন, টেকনিক্যাল যে জিনিসগুলো শেখানো হচ্ছে, এভরিথিং ডান বাই পল। গোলাম রাব্বানী ছোটন আমাদের হেড কোচ, সে সেটা অপারেট করে, আমরা কখনো ফিল করি নাই। কারণ আমি জাপান থেকে একবার জাপানি কোচ এনেছিলাম মেয়েদের জন্য, 3 মাসের মতো সে কাজ করেছিল। আমি দেখলাম যে তার থেকে বেটার আমাদের টেকনিক্যাল ডিরেক্টর, সে অনেক বেশি সাউন্ড। আচ্ছা, এই কারণে কখনো মনে হয়নি। তো সামনে আসলে নারী ফুটবলের কি কি টুর্নামেন্ট আছে এই সাফের পর, বা কি পরিকল্পনা আছে আপনাদের? এই বছরে তো আর নেই, আগামী বছরে আমাদের সাব আন্ডার 15 আছে, সেটাও আমরা বাংলাদেশই হোস্ট করব। তো সেটাতেও আমাদের প্ল্যানিং আছে, সেখানেও আপনারা দেখতে পাবেন সাব আন্ডার 15-এ যারা খেলবেন একদম নতুন। এবছর আমরা যাদেরকে ট্যালেন্ট হান্ট করেছি তাদেরকে নিয়েই আমরা সেখান থেকে প্রায় 23 জন প্লেয়ারকে আমরা আমাদের ক্যাম্পে নিয়ে এসেছি ট্যালেন্ট হান্ট করে। ওই টিমটাই কিন্তু সাব আন্ডার 15 খেলবে, একদম নিউ। আচ্ছা, এরকম প্রতি বছরই কিন্তু আমাদের করা হয়, প্রতি বছরই নিয়ে আসা হয়। এবং আমাদের পাইপলাইনে অনেক বেশি প্লেয়ার আছে, যেহেতু আমাদের একাডেমি নেই, আমাদের জায়গা অনেক ছোট, বাফুফে ভবনের উপরে একটা ফ্লোর, তো সেখানে আমরা চাইলেও অনেক বেশি প্লেয়ার রাখতে পারি না, আর প্লেয়ার রাখা তো অনেক এক্সপেন্সিভ ব্যাপার। তো আমি আসলে এখানে ধন্যবাদ দিতে চাই
ঢাকা ব্যাংক আমাদের সাথে আছেন, সাপোর্ট করতেছেন, যে কারণে আমরা ক্যাম্পটা কন্টিনিউ করতে পারছি খুব ভালোভাবে। ধন্যবাদ দিতে চাই ইউনিসেফকে, তারা আছেন এবং অনেক বেশি সাপোর্ট করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। নিউজিল্যান্ডে বর্ধিত কোয়ারেন্টাইন সেশনে অনেকটা রুমবন্দি অবস্থায় বাংলাদেশ দল। সেখানে নতুন করে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে, যার ফলাফল পাওয়া যাবে সোমবার। পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এলে পরদিন থেকে মাঠের অনুশীলনে নামতে পারবেন টাইগাররা। এ নিয়ে ভক্তদের কাছে দেয়া দোয়া চেয়েছেন পেসার শরীফুল ইসলাম। ভালো লাগে একজনের আরেকজনের চেহারা দেখলে, তখন কথা হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই মাঠে গিয়ে ভালো প্র্যাকটিস করে তো ভালো কিছু আসার জন্য সবাই প্রত্যাশা করতেছি। মনের অস্থিরতা কি লুকোতে চাইলেন শরীফুল? আগের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে পরিষ্কার, ক্রাইস্ট চার্চের কোয়ারেন্টাইন সেন্টারে কতটা অস্বস্তিতে ক্রিকেটাররা। এমনই রুমবন্দি অবস্থায় আছেন শরীফুলরা যে সতীর্থদের সঙ্গে দিনে 2-1 দেখা হওয়াটাকেও সৌভাগ্যের ব্যাপার মনে হচ্ছে। কেনই বা হবে না? করোনার কারণে মাঝে দীর্ঘ সময়ের বিরতি, লম্বা সময়ের পর এ বছরের শুরুতেই আবার মাঠে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর যেন আর দম ফেলার ফুরসত নেই। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ, মার্চ এপ্রিলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সফর, মে মাসে আবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ, মে মাসে আবার লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজ, জুলাইয়ে জিম্বাবুয়ে সফর, আগস্ট সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ, অক্টোবর নভেম্বরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-20 বিশ্বকাপ, আর সবশেষ পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। শেষ নয় এখানেই, পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের বিমান ধরতে হয়েছে। সেখানেও কোয়ারেন্টাইন জটিলতায় দল। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত কোভিড পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ড সরকারের নির্দেশে মাঠের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় সফররতরা। কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা বাড়ানো হয়, আবারও করা হয় করোনা পরীক্ষা। ফার্স্ট কোভিড টেস্ট নিয়েছে, যদি এটা আমাদের নেগেটিভ আসে আগামীকালকে, তারপরে আগামীকালকে পরের দিন আমরা প্র্যাকটিসে যাব। তো এটা নিয়ে একটা সবারই ভিতরে এক্সাইটেড কাজ করতেছে, অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি না। তো ইনশাল্লাহ সবাই দোয়া করুন যাতে সবার রেজাল্টটা নেগেটিভ আসে। গ্রুপ করে দিছে 2টা গ্রুপ, তো আমাদের ইয়েলো ব্যান্ড 2টা গ্রুপ করে দিছে। তো আমরা প্রতিদিনই 2-3 বার টাইম করে আমরা নিচে এসে সবাই দেখা করতে পারি, একটু দূরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে পারি। নির্ধারিত সূচি অনুযায়ী 1 জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে প্রথম টেস্টে মাঠে নামার কথা টাইগারদের। তবে সবশেষ করোনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিবর্তনও আসতে পারে সূচিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা। আর এর ব্যাখ্যায় গদবাঁধা উত্তর দেন বিসিবি কর্তারা। ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় ক্রিকেট বোর্ডে। কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের 3য় পর্ব থাকছে আজ। সেটা একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে, যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম, বিদেশি কোচরা ওরকম না, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায়। তো ভাই, ওরা যেভাবে চায় আমাদের চাওয়াটা কি নাই কিছু? আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি। আসলেই তো অবাক লাগে, নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুজে সহ্য করা? ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না। কিন্তু ও মোমিনুলের হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে? এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত। ও এসে যেটা বলছে ওরা এরকম চায়, আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে আপনার কোনো সিদ্ধান্তই নাই। তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেওয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই। নানা রকম উদ্ভট তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট, যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক। আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন, যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করে না। আর যদি করেও থাকে সেটা অনলি টি-20, নট ইভেন ওয়ানডে ক্রিকেট, নট টেস্ট ক্রিকেট তো ঘুণাক করেও চিন্তা করে না। সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি। তো এই যে বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে, এইখানেই তো আমরা প্রায় 20 বছর 25 বছর পিছিয়ে যাই। জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত
মত মাশরাফির। সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে, কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সবাই যখন লাল বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন মিরপুরে দেখা মিলল সাদা বলের প্রস্তুতি। সামনে বিপিএল, তাই দেশের মাটিতে টি-20-র জন্য প্রস্তুতি নিচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান। বিসিবির ইনডোর মাঠে লম্বা সময় ব্যাটিং করলেন রিয়াদ, বোলিং করেছেন ফিস, কিছু সময় সতীর্থদের সাথে মাতলেন খুনসুটিতে। জাতীয় দল কিংবা বিসিএল সবাই ব্যস্ত লাল বলের ক্রিকেটে। এদিকে অভিজ্ঞ দুই ক্রিকেটার মনোযোগী সাদা বল নিয়ে। টেস্টকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ, আর টেস্ট দলে নেই মুস্তাফিজ। তাহলে কি বিপিএল ঘিরেই প্রস্তুতি? ঘরোয়া ক্রিকেটের অন্যতম জৌলুসপূর্ণ আসর, দুই ক্রিকেটারই আছেন এ ক্যাটাগরির আইকন হিসেবে, তাই তাদের উপর দলের নজর থাকবে বাড়তি। দায়িত্বটা পূর্ণভাবে পালন করতে প্রস্তুতির কমতি রাখছেন না দুই তারকা। মিরপুরের মূল মাঠে যখন সতীর্থরা এসেছেন বিসিএল এর ম্যাচ খেলতে, তখন মাহমুদুল্লাহর সাথে ইনডোরের মাঠে হাস্যোজ্জ্বল ফিস কিছুটা সময় মাতলেন খুনসুটিতে। মুস্তাফিজ কিছু সময় দেখে নিলেন রিয়াদের ব্যাটটাও, এরপর টানা অনুশীলন। লম্বা সময় বল করেছেন কাটার মাস্টার, অন্য প্রান্তে ব্যাটিংয়ে রিয়াদ। টি-20 অধিনায়ক খেললেন হাত খুলে। গেল কয়েক সিরিজ ধরে ব্যাটটা হাসছে না রিয়াদের। এদিন মুস্তাফিজকে নিয়ে ভালোই হলো ব্যাটিং অনুশীলন। বাউন্ডারি পার করা মার ছিল চোখে পড়ার মতো। সুসময়ের খোঁজে মুস্তাফিজও গেল বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত পুরনো ছন্দটা হারিয়ে খুঁজছেন। ছিল ইনজুরি সমস্যাও, পাকিস্তানের বিপক্ষে শেষ টি-20-তে খেলতে পারেননি চোটের কারণে। চোট কাটিয়ে ফিরেছেন মাঠের অনুশীলনে, প্রস্তুতি নিচ্ছেন বিপিএল ঘিরে। সিলেট সানরাইজার্সের আইকন হিসেবে দেখা যেতে পারে তাকে। অনেকটাই চূড়ান্ত সবকিছু, মাঠে সেরা ছন্দ দেখাতে প্রস্তুতিতে ব্যস্ত। সেন্ট্রাল জোন আর ইস্ট জোনের ম্যাচ দেখলেন কিছু সময়, এরপর কিছুটা সময় অন্য সতীর্থদের সাথেও মাতলেন খুনসুটিতে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। চট্টগ্রামে নাইম ইসলামের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ 4 উইকেটে 246 রান। অন্যদিকে মিরপুরের দিন শেষে পূর্বাঞ্চলের চেয়ে 241 রানে পিছিয়ে আছে মধ্যাঞ্চল। লিগে ফিরেই দারুণ বোলিং করে 5 উইকেট তুলে নেন পূর্বাঞ্চলের পেসার আবু হায়দার রনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয়া দক্ষিণাঞ্চলের শুরুটা হয় দুর্দান্ত। উত্তরাঞ্চলের দুই ওপেনারকে শূন্য হাতে ফেরান নাহিদুল ইসলাম। প্রথম ওভারেই তানজিদ হাসানকে বোল্ড করেন এই স্পিনার। এরপর রানের খাতা খোলার আগেই ফরহাদ রেজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকী ও নাইম ইসলামের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তোলে, কিন্তু দলীয় 24 ও ব্যক্তিগত 15 রানে নাসুমের বলে এলবিডব্লিউর ফাঁদে ধরা দেন জুনাইদ। প্রথম ঘন্টায় 3 উইকেট হারিয়ে কোণঠাসা উত্তরাঞ্চল। তবে এক পর্যায়ে সাবধানী ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন নাইম ইসলাম। চতুর্থ উইকেটে তার সঙ্গে 90 রানের জুটি গড়েন অধিনায়ক মার্শাল আইয়ুব। যদিও 73 বলে 47 রান করে স্পিনার মেহেদীর শিকার হন গেল ম্যাচের সেঞ্চুরিয়ান মার্শাল। অধিনায়ক ফিরে গেলে হাল ধরেন নাইম ও মাহিদুল, যেখানে উইকেটের চারপাশে ছড়ি ঘুরিয়ে দিনের তৃতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন নাইম ইসলাম। নাইমকে সঙ্গ দেওয়া মাহিদুলও দারুণ ব্যাটিং উপহার দিয়ে স্পর্শ করেন 50। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই উইকেট কিপার ব্যাটারের এটি পঞ্চম অর্ধশতক। দিন শেষে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 246 রান। নাইম 126 ও মাহিদুল 53 রান নিয়ে দ্বিতীয় দিনে আবারও ব্যাটিংয়ে নামবেন। এদিকে মিরপুরে পূর্বাঞ্চলের মুখোমুখি হয় মধ্যাঞ্চল। এদিন জ্বলে উঠেন পেসার আবু হায়দার রনি, নেন 5 উইকেট। সেই সাথে দুটি ছড়ান স্পিনার হাসান মুরাদো। এ দুজনের দাপুটে বোলিংয়ে 245 রানে গুটিয়ে যায় ইমরুল আশরাফুলদের পূর্বাঞ্চল। জবাবে দিন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে 4 রান। দীপু, সময় সংবাদ। 31 বছর পর স্বাধীনতা কাপের শিরোপা জেতায় ফুটবলারদের 25 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ঢাকা আবাহনী ক্লাব কর্তৃপক্ষ। 26 ডিসেম্বরের পর অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়া হবে বলে জানান ক্লাবটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপু। এদিকে দলের নতুন দেশি বিদেশি ফুটবলারদের সংযোজন ও টিম গেমের কারণেই এসেছে শিরোপা। দলের 4 ফুটবলার পেইন কিলার নিয়ে ফাইনাল খেলেছে বলে জানান দলের ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা।
বসুন্ধরা কিংসের একক আধিপত্যে জায়ান্ট তকমা হারাতে বসা ঢাকা আবাহনী নিজেদের ফিরে পেয়েছে। সব ধরনের প্রতিযোগিতায় 3 বছর আর স্বাধীনতা কাপে 31 বছর পর কোনো শিরোপা জিতল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। এমন অর্জনের পর ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল আবাহনীর অধিনায়ক জীবন ও ম্যানেজার রূপু। সেখান থেকেই আসে সুখবর, বিজয়ী দলকে 25 লাখ টাকা পুরস্কার দিতে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। 25 লক্ষ টাকা বোনাস প্রদান করবে। ফেডারেশন কাপের সূচিটা যখন আমাদের হাতে আসবে ওইটার সাথে মিলিয়ে আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের পুরস্কারটুকু হস্তান্তর করা হবে। এই ধারাবাহিকতা বজায় রেখা হয়তো আবারই লিগও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। আমি প্লেয়ারদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। জয়ের গল্প রচনা করেন যারা, তাদের সব বিসর্জন ইতিহাসে লেখা থাকে না। বসুন্ধরার সঙ্গে ফাইনালে পেইন কিলার নিয়ে খেলেছেন দলের 4 ফুটবলার সুশান্ত ত্রিপুরা, হৃদয়, ডোরিয়েলটন ও রাফায়েল। বসুন্ধরার সঙ্গে জয় কোনো দুর্ঘটনা নয়। আসছে ফেডারেশন কাপেও আবাহনীর ধার অব্যাহত থাকবে বলে জানালেন ক্লাবের ফুটবলাররা। প্রতিপক্ষ হিসেবে আমরা বসুন্ধরাকে পাই। আমি নিজে কনফিডেন্ট ছিলাম যে না, আমরা অবশ্যই চ্যাম্পিয়নশিপটা পাবো, কারণ এদের মেন লেকিংসটা হচ্ছে ওই জায়গায় যে ওদের কিছু কিছু ভাইটাল প্লেয়ার হচ্ছে ইনজুরিতে পড়েছে। আমরা এবার ভালো টিম, অ্যাক্সিডেন্ট ছিলেন, এটা আমরা প্রত্যাশা যে আমরা আমাদের রেজাল্টটা আমরা পাইছি। আমাদের যে নেক্সট টুর্নামেন্টগুলো আছে, আমাদের লিগগুলো আছে, আশা করছি ভালো কিছু হবে। এদিকে সন্ধ্যায় আবাহনীকে শুভেচ্ছা জানাতে আসে আবাহনী সমর্থক গোষ্ঠী। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে 8টি দল নিয়ে একাডেমি কাপ ক্রিকেট 2021-22 মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে আজ সকাল 9:30টায় খেলার উদ্বোধন করা হয়। মৌলভীবাজারের জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সংগঠনের নেতাবৃন্দ। প্রথম দিন ম্যাচ অনুষ্ঠিত হয় সিলেট বেসিক ও হবিগঞ্জ টাইগার্স একাডেমির মধ্যে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট বিভাগের 4টি জেলার মোট 8টি দল। একাডেমি পর্যায়ে এ খেলার আয়োজন করায় খুশি আয়োজক সহ অংশগ্রহণকারীরা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। রিপা আফিদার হ্যাটট্রিকে লঙ্কানদের জালে স্বাগতিকদের 1 ডজন গোল। নিউজিল্যান্ডে বর্ধিত কোয়ারেন্টাইন সেশনে রুমবন্দি বাংলাদেশ দল। নতুন করে হয়েছে করোনা পরীক্ষা, নেগেটিভ এলে অনুশীলনে নামবে টাইগাররা। এবং দেশের ক্রিকেটে বিদেশি কোচদের একচ্ছত্র আধিপত্যের জন্য দায়ী বোর্ড। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, মন্তব্য মাশরাফির। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।